সময়টা খুবই কম। আমাদের দলের পরিচালন অবস্থান ছিল যে নিবন্ধিত দলগুলোকে নিজস্ব মার্কাতেই নির্বাচনটা করা উচিত, যেহেতু এটা আপনার ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্যাল আইডেন্টিটি, একটা পলিটিক্যাল পার্টি, যখন আপনি নিবন্ধন চাইছেন এবং ইলেকশন কমিশন যখন আপনাকে নিবন্ধন দিচ্ছেন শর্ত পূরণ করার পরে, আপনার ফলে তারা একটা প্রতীক সিম্বলও আপনাকে বরাদ্দ করছেন। ফলে আপনার পলিটিক্যাল ইথিক্যাল মোরাল দায়িত্ব হচ্ছে আপনার নিজস্ব মার্কা ইলেকশন করা। তবে এবার আমরা যেটা আমি বহুবার বলেছি, এবারকার জন্য আমি মনে করি যে দ্বিতীয় অপশানটাও খোলা রাখা উচিত ছিল। লজিকটা হচ্ছে সময়টা ছিল খুব কম। দলগুলো সাধারণত ধরুন যাদের সঙ্গে সমঝোতা করে, জোট করে, আগে বোঝাপড়া থাকে, তারা চাইলে কোনো পরিচিত মার্কা এই মার্কা তারা ইলেকশনটা করতে পারেন। আমি বহু জায়গায় বলেছি, ইলেকশন কমিশনের এটা আমার মনে হয়েছে কাউকে চাপে রাখা, কাউকে বাড়তি কোনো সুবিধা দেওয়ার জন্যই হয়তো এই ধরনের সিদ্ধান্ত এসছে। আমি মনে করি এবার দ্বিতীয় অপশনটা থাকা উচিত ছিল, কেউ চাইলে অন্য মার্কাও তারা ইলেকশনটা করতে পারবে। আপনি 5 বছর সময় দিয়ে পরে আপনি করতে পারতেন। তবে আমার জন্য এই আসনের সুবিধা যে 2018 সালে জোনায়েদ সাকি তিনি এই আসনে আমাদের মার্কা, এই কোদাল মার্কা নিয়ে, আর তিনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আর তিনি তার সাথে এই কোদাল মার্কা নিয়ে তিনি নির্বাচন করেছিলেন। ফলে কোদালের এক ধরনের পরিচিতি, আর কোদাল মার্কা হিসেবে এটা যথেষ্ট জনপ্রিয় একটা মার্কা ইতিমধ্যে হয়ে উঠেছে। ধন্যবাদ। জনাব আশরাফ কাছে আপনার কাছে পর্যায়ে আসতে চাই। এনসিপি শেষ মুহূর্তে এসে জামাতের সাথে জোট করলো, 11 দলের জোট হয়েছে তাদের সেখানে। এরই মধ্যে আবার তাদের মধ্যে আসন ভাগাভাগি, বিশেষ করে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে এখনো সমঝোতায় তারা পৌঁছতে পারেনি বলে শোনা যাচ্ছে। সব মিলিয়ে আসলে এই জোট করে কি তাদের কার কি লাভ হলো, কার কি ক্ষতি হলো বলে মনে হয় আপনার? আমরা দুটি বড় জোটকে একসাথে দেখতে পাচ্ছি। একটি হচ্ছে বিএনপির নেতৃত্বাধীন জোট, যেখানে আপনি খেয়াল করে দেখবেন যে শরিকদের সাথে আসন বন্টনের ব্যাপারে শুরুর দিকে এক ধরনের অনিশ্চয়তা থাকলেও পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এমনকি বিএনপির মতো দল তার প্রতিষ্ঠিত অনেক নেতাকে বহিষ্কার করেছে, অতীতে এমপি ছিল এমন ব্যক্তিবর্গকে বহিষ্কার করেছে। তার মানে দে মিন বিজনেস, যে শরিকদের ব্যাপারে আমরা কমিটেড। এখন শরিকদের নিজেদের মার্কায় যারা নির্বাচন করছেন, সাইফুল ভাইয়ের মতো, আমি আশা করব যে তার নির্বাচনী ফলাফল ভালো হবে। কিন্তু প্রতীকটি এখানে বাংলাদেশে আপনি জানেন যে প্রতীকের উপরে নির্বাচন হয়, যে কারণে বড় দলের প্রতীক ক্যান্ডিডেট যাই হোক, যেটি আমরা চাই না, আমরা চাই প্রার্থীকে দেখা হোক, তার যোগ্যতা দেখা হোক। প্রতীকটি তো ভালোবাসার একটা সিম্বল হতেও পারে, কিন্তু সেটি যেন মুখ্য না হয়। কাজেই নির্বাচন আরপিওর এই জিনিসটা আমার মনে হয় আরও 5 বছর রাখাও যেত। কেননা এই প্রতীকগুলো কিন্তু দেখুন, 16 বছর যে দেশে নির্বাচন হয়নি, সেখানে কোদাল কিংবা কাস্তে কিংবা ট্রাক, তাকে চেনানোর সুযোগ কোথায় ছিল? আপনি ছিলেন গুম খুনের ভেতরে, আপনি ছিলেন নির্বাচনের ভেতরে। কাজেই এটি বাস্তবতা নিরিখে দেখা উচিত ছিল। আরেকটি জিনিস দেখা উচিত ছিল, সেটি হচ্ছে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এই যে আপনি করেছেন যে 1% সাক্ষ্য সংগ্রহ করতে হবে, এটি আমি মনে করি বৈষম্যমূলক। কেননা একজন দলীয় প্রার্থীকে কিছু করতে হচ্ছে না, আর আপনি স্বতন্ত্রকে করতে হবে। এবং আপনি বাংলাদেশের সংবিধানে আপনি এটা করতে পারেন না। আপনি 5,000 কথা তাসনিম জারার আসনে 5,000 ভোটারকে 1.5 মাস আগে বলতে হবে তারা তাসনিম জারাকে সমর্থন করেছেন। এটি তো একটা গোপন বিষয়, সেটি 12ই ফেব্রুয়ারি আমরা জানার কথা, সেটি আপনি কি করে 1.5 মাস আগে বলছেন? আচ্ছা, তৃতীয় হচ্ছে এই প্রক্রিয়ার ভেতরে নিরুৎসাহিত করা হচ্ছে ইন্ডিভিজুয়াল হাই পোটেনশিয়াল ব্যক্তিবর্গকে রাজনীতিতে আসতে। দেখুন, আমি রাজনীতি করতে আসতে হলে আমি নিজে স্বতন্ত্র হতে পারি, ছোট দল করতে পারি, বড় দল হতে পারে, আমার চয়েস তো থাকার কথা। কিন্তু এই বৈষম্য আমাদেরকে দূর করতেই হবে। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীর ব্যাপারে আপনার ইকুয়াল লেভেল প্লেইং ফিল্ডে যেতে হবে। আমি এনসিপি সম্পর্কে একটু পরে শুরু করতে চাচ্ছিলাম, কেননা আমার মনে হয়েছে আমাদের রাজনীতিতে ধূমকেতুর মতো উত্থান হয়েছে এনসিপি। কেননা তারা জুলাই অভ্যুত্থানের পটভূমিতে দাঁড়িয়ে, ফলে অভ্যুত্থান যেহেতু সফল হয়েছে, যেহেতু তাদের নেতৃত্বে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন এবং তার সঙ্গীরাও পালিয়ে গেছেন, কাজেই তাদের রাজনৈতিক প্রেক্ষাপটটি গুরুত্বপূর্ণ এবং রাজনীতির পাটাতন কিন্তু তাদের তৈরি হয়ে গেছিল জুলাই আগস্টের অভ্যুত্থানে। সেখানে দাঁড়িয়ে আপনি মঞ্জুর মনে আছে নিশ্চয়ই, আমরা অনেকবার বলছিলাম যে তারা রাজনীতিতে কেমন করেন, তারা নির্বাচনে কেমন করেন। দেখুন, এগুলো সব তাদের নেতৃবর্গের হাতেই ছিল। তারা কি রাজনীতি করবেন এই প্রশ্নের উত্তর আমরা কিন্তু শুরু থেকে পাইনি। তাদের অনেক চটকদার চমকদার কথা আমরা শুনেছি, সেকেন্ড রিপাবলিক, মধ্যপন্থা, এগুলো শোনেন, এগুলো বলতে খুব ভাল লাগে। আর চ্যাট জিপিটির যুগে এগুলো বলতে কোনো মেধা এই মুহূর্তে লাগে না, আপনি ধারও করতে পারেন। আচ্ছা, কিন্তু যেই প্র্যাকটিক্যাল রাজনীতিতে এসে আমরা তাদেরকে নির্বাচনের আগে যে ঘটনা ঘটাতে দেখলাম, সেটি আমার ধারণা জুলাইয়ের সাথে একটা বড় বেইমানি করা হয়ে গেল।
এবং যারা তাদের ডাকে রাস্তায় নেমেছিল তারা আমার ধারণা স্বাধীনতা বিরোধীদের পক্ষ নিয়ে রাস্তায় নামেনি, এবং তারা একটি নতুন রাজনীতির স্বপ্ন দেখাতে চেয়েছিল। তারা বলেছিল বড় দুটি জোট, বড় দলগুলোর পেছনে তারা সমবেত হবেন না। তারা বলেছিল ক্ষমতার রাজনীতি না জনতার রাজনীতি। এই যে কথাগুলো, এর সাথে অত্যন্ত স্ববিরোধীভাবে নতুন বন্দোবস্ত, এবং মানুষ কিন্তু বিশ্বাস করছিল। দেখুন, তারা যে শক্তিমত্তায় বড় হচ্ছে না, এটির একটা বড় কারণ তারা নিজেরাই। কেননা তারা যে রাজনীতিটি বাজারজাত করতে নেমেছে সেটির প্রতি তারা কি কমিটেড, নাকি তারা অর্থনৈতিক দিকে আকৃষ্ট বেশি? তাদের ভুল হয়েছে সরকারে যাওয়া। এই যে 3 জন উপদেষ্টা সরকারে গেছে, এটি শুরুতেই তাদেরকে ব্যাকফুটে ফেলে দিয়েছে রাজনীতি করার চেয়ে ক্ষমতার রাজনীতি করার ক্ষেত্রে। তাদের মধ্যে চিন্তা হয়েছে কি করে এস্টাবলিশমেন্টের পক্ষে থাকা যায়। কাজে আপনি যে জোটের কথা বলছেন, এটি আমার কাছে অত্যন্ত বিসদৃশ। এখানে 11 দলের মধ্যে এখন পর্যন্ত সিট বন্টনের কোনো সুরাহা হয়নি। জামাতকে আমরা 16 মাসে যেভাবে আস্ফালন করতে দেখেছি, বিশেষ করে স্বাধীনতার মাসকে ব্যবহার করা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার ক্ষেত্রে আমি মনে করি এটি অত্যন্ত বড় মাপের গর্হিত অপরাধ, এবং কোনো একটি সুস্থ রাজনৈতিক সময়ে এই বিষয়ে আমাদের মীমাংসা করতে হবে। কেননা জামাত ইসলাম আপনার বুদ্ধিজীবী হত্যার পেছনে বলেছে যে ভারতীয়রা, আওয়ামী লীগ জড়িত। 3.5 বছর বয়সে একজন জামাত নেতা বলেছেন উনি সহযোগী মুক্তিযোদ্ধা ছিলেন। চিটাগাং বিশ্ববিদ্যালয়ের প্রভিসি যা বলেছেন, এগুলো কিন্তু রেকর্ডেড। আপনি যখন এনসিপি, তখন আপনি কিসের আশায়, কোন লোভে জামাতের জোটে গেলেন? এবং আপনি চিন্তা করেন 30টি সিট যদি বন্টন হয়েও থাকে, আই এম ভেরি ডাউটফুল 30টা হচ্ছে কিনা। 10টা হয়তো হবে। 270টি আসনে এনসিপিকে জামাতের হয়ে ভোট চাইতে হবে। দ্যাট ইজ দ্য কন্ডিশন। তার মানে তারা স্বাধীনতা বিরোধীদের হয়ে ভোট চাবে, নারী ধর্ষণকারীদের পক্ষ হয়ে ভোট চাবে, বুদ্ধিজীবী হত্যা যারা করেছে তাদের পক্ষ হয়ে ভোট। জুলাইয়ের সাথে এত বড় বেইমানি আর কোনো শক্তির করার সুযোগও ছিল না, সাহসও ছিল না। এনসিপি তার রাজনৈতিক মৃত্যু নিজে ডেকে এনেছে, এবং আমি এটিকে আত্মহত্যার শামিল বলে মনে করি। ধন্যবাদ। জনাব আজিজ, আপনার কাছে আসতে চাই। অন্যান্য যারা বিএনপিতে যোগ দিয়েছেন, এর মধ্যে তার মধ্যে রাশেদ খানও রয়েছেন, সেখানেও বিদ্রোহী প্রার্থী দেখা যাচ্ছে। যারা এই যে একেবারে নিজেদের দল ত্যাগ করেও বিএনপিতে এসেছেন, তাদের আসলে হালটা কি হচ্ছে? দেখেন, ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতাদের। আপনি বড় দল বিএনপি 17 বছর কিন্তু কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। প্রত্যেকটা সিটে 5 জন 6 জন করে প্রার্থী আছে। তার ভিতরে সমঝোতার কারণে ধরেন সাইফুল ভাইরে নমিনেশন দেওয়া হয়েছে এই সিটে। তো সুতরাং অফেন্ডেড অনেক প্রার্থী বিএনপির থাকবে এবং যোগ্য প্রার্থীও থাকবে। তাদেরকে দল থেকে বহিষ্কার করেন আর নিবৃত্তই করেন না কেন, তাদের ভিতরে কিন্তু যতই বলেন মনোকষ্ট থাকবেই, এবং সেখানে স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে এটা আশা করা বড় কঠিন। সাইফুল ভাই প্রার্থী হয়তো বলছেন, কিন্তু আমি তো কতগুলো এলাকায় খবর রাখি যে আমার কাছে মনে হয় না যে বিএনপির সেই সব প্রার্থীরা যারা প্রার্থী হওয়ার যোগ্য, যারা নমিনেশন পেপার ফাইল করেছে বা আগামী দিনের স্বপ্ন দেখেছে তারা নির্বাচন করবে, এমপি হবে, মন্ত্রী হবে, তারা নমিনেশন পায়নি। একটা বিরাট সেট আপনি দেখেন, বিএনপির বেশ ভাইব্রেন্ট লিডাররা কিন্তু নমিনেশন পায় না এবার। হতে পারে একটা দল ক্ষমতায় গেলে এদেরকে অ্যাডজাস্ট করা কোনো সমস্যা না। উচ্চকক্ষ আছে, টেকনোক্রেট আছে, অনেক অনেক বড় বড় কমিশনে চাকরি আছে। একটা সরকার যদি ফর্ম করে বিএনপি, কত জায়গা আছে বুঝলাম, কিন্তু বেসিক জায়গাটা হচ্ছে ধরেন সংসদে ধরেন সাইফুল ভাই এখন জিতলো, যেটা আমি সাইফুল ভাইয়ের সামনেই বলছি, এই সিটটা তো সাইফুল ভাই অ্যাঙ্কর গেড়ে ফেললো। তাহলে বিএনপির যারা প্রার্থী এখানে হওয়ার সম্ভাবনা, তারা তো ভাবতেছে সাইফুল ভাই যদি একবার জিতে যায়, তার পরিশ্রম করে যদি জিতাই, তাহলে তো এই সিটটা তার হয়ে যাবে, তাহলে আমি ব্যাকফুটে চলে যাব। সুতরাং আমার তো মনে হয় এটা একটু কঠিন। সেক্ষেত্রে এই যে বিএনপির বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যাওয়ার সুফল কি জামাতের ঘরে উঠবে? না, তা না, জামাতের ঘরে তো বেনিফিট কিছু উঠতেই পারে। কারণ হচ্ছে ধরেন এখন সাইফুল ভাইয়ের বিরোধী তো আপনার জামাত ছাড়া নাই। জামাত তারা যদি বিএনপির প্রার্থী যদি বিরোধিতা করে, তিনি যদি 5টা ভোট কম পান, সেই 5টা তো জামাতের ঘরে যাবে। হ্যাঁ, আবার এও হতে পারে শূন্যও থাকতে পারে। বিএনপির লোক সহসে জামাতে ভোট দিবে তা জানি না, তবে আমরা শুনি যে কমপক্ষে 10 থেকে 20% গুপ্ত জামাত বিএনপির ভিতরে আছে। তারা এমনিতেই সাইফুল ভাইকে ভোট দিবে না, এমনিতেই দিবে না, উনি টেরও পাবেন না। কারণ দেখেন, হ্যাঁ, গুপ্ত তো অবশ্যই। আপনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো শিবির
ছিল না তো। ফ্যাসিস্ট যখন পালিয়ে গেছে তখন গুপ্ত শিবির বেরিয়ে গেছে, তাই না? তেমনি আওয়ামী লীগের সাথে সামান্য ঘষাঘষি করছে জামাত, তাতেই কিন্তু গুপ্ত জামাতে পারে। বিএনপির সাথে তো জামাত বিএনপির জোটেই সাথে ছিল। দীর্ঘ সময় একসাথে ছিল, গুতগুতি না, 3 দশক। এখানে তো গুপ্ত থাকাটাই স্বাভাবিক। এই গুপ্ত গুপ্ত থাকাটাই জামাত স্বাভাবিক। যদি স্ক্রিন আউট বিএনপি থেকে না করে তাহলে বিএনপি নিজেও পথ বিপদগামী হতে পারে, কারণ গুপ্ত জামাতে এত কঠিন, এত কঠিন। এর মাঝে তো আওয়ামী লীগের ভোট টানার এক ধরনের চেষ্টা জামাত বলুন বিএনপি বলুন অনেকেই স্থানীয় পর্যায়ে করছেন, তাতে ফলাফল আসলে কি হবে, কার দিকে না, যেতে পারে? অনেক জায়গায় হচ্ছে কি বিএনপি বা জামাত কার আচরণ কি এটার উপর নির্ভর করবে। আওয়ামী লীগের ধরেন অ্যাক্টিভিটিস ব্যান্ড, এবং তাদের এখন কোনো তো ভোট দিতে পারবে, তারা ভোট দিতে পারবে, কিন্তু যাকে ভোট যদি ভোট কেন্দ্রে আসে, হ্যাঁ, তাহলে কিন্তু তাদের সুবিধা, তাদের প্রোটেকশন কে দিতে পারবে, নিরাপত্তা কে দিতে পারবে, বেনিফিট তাদের কার কাছ থেকে পাবে, সেই প্রার্থীকেই ভোট দিবে। কারণ অনেক জায়গায় দেখেন, আমার জানা মতে জামাতের লোকও মামলা করেছে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে, আবার অনেক জায়গায় বিএনপির লোকও ভোট দিয়েছে। সুতরাং সব সিটে কিন্তু একরকম হবে না। কোনো সিটে আওয়ামী লীগের লোক বিএনপির ভোট দিয়ে দিবে, কোনো জায়গায় ধরেন জামাতকে ভোট দিয়ে দিবে, এরকম হইতে পারে। তো ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। ফিরে আসবো জনাব এম এ আজিজ আপনার কাছে। বিএনপির একটা বড় চ্যালেঞ্জ এই অভ্যুত্থানের পর থেকে ছিল চাঁদাবাজি মোকাবেলা করা, এবং নির্বাচনের আগে এই ব্যাপারটা আসলে তারা কতটুকু নিয়ন্ত্রণ করতে পেরেছেন, এবং যেভাবে দলের তরফ থেকে বিভিন্ন জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আসলে উচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছেছে কিনা? না, দেখেন, চাঁদাবাজির অভিযোগ বিএনপির শুরুর থেকেই ছিল যে আওয়ামী লীগের জায়গা দখল করেছে বিএনপি, এবং এখন এটা স্থিতি অবস্থায় আছে। এখন বোঝা যায় না, কিন্তু চলছে, নীরবে নিবৃত্তে চলছে। এইটার থেকে যদি বিএনপি এটা চেক না দিতে পারে তাহলে বিএনপির জন্য এটাই বদনাম, এবং এটার জন্য বিএনপিকে খেসারত দিলেও দিতে হতে পারে। কারণ বিএনপিরই উদাহরণ আছে, 2001 সালে কোনো জরিপ, বিশ্বের কোনো জরিপ বলে নাই বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু জনগণ কিন্তু নীরব বিপ্লব ঘটিয়ে 2001 সালে বিএনপিকে ক্ষমতায় পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এটার জন্য আমরা যতই দৃশ্যমান দায় দেখি, ধরেন এই যে 2 দিন আগেও জরিপ হয়েছে, বিএনপি 70% ভোট পাবে বলছে। এ তো যারা সামনে দেখা যায়, এদের গুপ্তগুলি গ্রামে বলতেছে আল্লাহ খোদার ভয় দেখাচ্ছে, এগুলো ভোট জরিপে আসে না তো, এগুলো তো আসে না। এই জন্য আমি বলছি যে জরিপ সবসময় কিন্তু প্রমাণই আছে, জরিপ তো সবসময় জরিপ অনুযায়ী ফলাফল হয় না, তো হয় না। আর আমাদের দেশের যারা জরিপ করবে, আমাদের দেশে তো কোনো পত্রিকা জরিপ করে না, এখন কোনো মিডিয়াও জরিপ করে, আগে করতো, এখন করে না। তারা ভীত, তারা ট্রমাটাইজ, আমি বলবো। আবার কোন জরিপে কোন ফাইন্ডিং আছে, কার পক্ষে যায়, কোন বিপদে পড়ে। আবার মব এখন একটু স্থিতি অবস্থা, তারেক রহমান দেশে আসার পরে 25 তারিখের পরে একটু কমছে, আবার বাড়ে কিনা। তিনি দেশে আসার পরে এই যে চাঁদাবাজির অভিযোগগুলোর ব্যাপারে কি তিনি কোনো ব্যবস্থা নিতে পারছেন বলে মনে হয়? সেদিকে না, চাঁদাবাজির ব্যাপারটা যেভাবে ব্যবস্থা নেওয়া উচিত সেভাবে তো হচ্ছে না। কারণ হচ্ছে উপরে চাঁদাবাজ রেখে নিচে কর্মীদের এক্সপেল করে তো লাভ হবে না। আপনার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা চাঁদাবাজি করে না? করে তো। তাদের কোনো ব্যবস্থা করছে? ব্যবস্থা নিচ্ছে? ব্যবস্থা নাই তো। আপনার গ্রামে গঞ্জে ভাত পায় না, ঘর নাই, বেঁচে নাই, সারা জীবন মাঠে ঘাটে বা পাট ক্ষেতের ভিতরে পালায় থাকছে, তাদের এক্সপেল করলে হবে? আমাদের দেশের মূল ক্রাইসিস আমি দেখি, সাইফুল ভাই পলিটিক্স করে ভিন্নভাবে দেখে, আমি মনে করি দুর্নীতি হচ্ছে প্রধান সমস্যা। আমাদের দেশে এত আইন করলো এই সরকার, দুর্নীতির বিরুদ্ধে কেন ক্যাপিটাল পানিশমেন্ট দিল না? আপনি দেখেন, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তখন অ্যাসিড থ্রোয়িং খুব একদম মানে ভয়ঙ্কর রূপ ধারণ করছিল। যেই আইন করে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া শুরু করলো, এখন নাই। আপনি আইন তো করবেন, চেক দেওয়ার জন্য আইন তো করবেন, দুর্নীতির বিরুদ্ধে আইন করুক ক্যাপিটাল সব। আবার ধরেন প্রার্থী যখন, এই যে এখন যে সিস্টেম, এই সিস্টেমের কিন্তু আমি বিরোধিতা করি, অনেকটা সাইফুল ভাইয়ের কাছে অনেকটা মিলবে। আমাদের দেশে দুর্নীতি, ধরেন আমরা এই 4 জন সৎ আছি, আমার মনে হয় সুযোগ না পায়। 54 বছরে মনোজগৎ সবার দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। আপনি প্রার্থী দিতে হবে এখন 3 মাস আগে, 3 মাস আগে দিয়ে যত এজেন্সি আছে সব কাউন্টার জরিপ করে সৎ লোক বেছে আপনি নমিনেশন দেন।
বলবেন যে ইয়ে পাবে কোথায়, টাকা পাবে কোথায়, টাকার দরকার নেই। আপনি ফান্ড যেটা দেন ইয়েতে দেন, নির্বাচন কমিশনকে দেন, একসাথে মিটিং হবে, একসাথে পোস্টার তারা করবে, সব কিছু করবে, জি। খরচ কমে যাবে। এই সিস্টেমে ধন্যবাদ। আসতে হবে। তো এখন যে সিস্টেম, আমি এক কথা বলি, এখন সিস্টেমে ধরেন মিনিমাম 5 কোটি উপরে, ঢাকা শহরে 50 কোটি লাগে নির্বাচনে। এখন যে 50 কোটি টাকা খরচ করবে ঢাকা শহরে, মুদ্রাস্ফীতি সহ সে অন্তত 75 কোটি চুরি করবে, আর পরের বছরে আবার 100 কোটি আর একটা 100 কোটি চুরি করবে, পরের বছর যাতে নির্বাচন জি। করতে পারে। ধন্যবাদ। সুতরাং এই চুরি তো বন্ধ করতে হবে ইলেকশন। জনাব আশরাফ কাছে আপনার কাছে আসতে চাই, জামাতের তরফ থেকে তারা নিজেরা দুর্নীতিমুক্ত এই ধরনের একটা প্রচার তারা করবার চেষ্টা করছেন, বিএনপির চাঁদাবাজির বিপরীতে এসে এই ধরনের প্রচারণা আসলে কতটুকু কার্যকর হচ্ছে বলে মনে হয়? এটি পরিষ্কারভাবে বিএনপিকে ব্যাকফুটে ফেলার জন্য জামাতের একটা কৌশল। দেখুন, দুর্নীতি দু ধরনের হয়, একটা হচ্ছে অর্থনৈতিক আর একটা হচ্ছে নৈতিক। জামাতে ইসলামী নৈতিক দুর্নীতির জন্য বাংলাদেশে একমাত্র নাম, যারা শুধুমাত্র 71 সাল না, বাংলাদেশের প্রগতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নারীদের অগ্রগতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা একটি অন্ধকার যুগের গল্প বলতে চায় এবং কোনো কারণে আপনি যে 4টা বিশ্ববিদ্যালয়ে তারা বিজয়ী হয়েছে, আপনি ইতিমধ্যেই টের পেতে শুরু করেছেন তাদের প্রকৃত চরিত্রটা কী। সেটা যদি রাষ্ট্র ক্ষমতায় কোনো সুবিধাজনক জায়গায় থাকে, আমরা আগামীতে দেখতে পাবো। আমি আশা করছি সেরকম কোনো জায়গায় বাংলাদেশ যাবে না। তবে এর মানে এই না যে বিএনপি এই কথা বলে পার পেয়ে যেতে পারে। বিএনপিকে বলতে হবে 63টি আসনে সে অভিযুক্ত দুর্নীতিবাজ, চাঁদাবাজ, এমনকি ঢাকা শহরের এই আসনটি সহ কাদেরকে তারা বিভিন্ন সময় লালিত পালিত করে